বীরজু গল্পটি মেধা ও আভিজাত্যের লড়াইয়ের এক অনুপ্রেরণামূলক আখ্যান। ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের প্রেক্ষাপটে লেখা এই কাহিনীতে দেখা যায়, যেখানে বড় বড় ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের অহংকার হার মেনেছে, সেখানে এক অনাথ কিশোর তার সহজাত প্রতিভা দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে। গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত যোগ্যতা কেবল সার্টিফিকেটে নয়, বরং কাজের দক্ষতায় ফুটে ওঠে। দুপুরের কড়া রোদে ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ সেই বিশাল ময়দানে এক নিস্তব্ধতা বিরাজ করছিল। সেখানে উপস্থিত শত শত মানুষের শ্বাস আটকে ছিল। মঞ্চে বসেছিলেন বড় বড় মন্ত্রী, বিদেশি বিনিয়োগকারী এবং শহরের নামিদামি মানুষ, কিন্তু সবার নজর সামনে রাখা সেই বিশালগায় কালো রঙের দৈত্যের মতো ইঞ্জিনের ওপর টিকেছিল। এটি কোনো সাধারণ মেশিন ছিল না, বরং দেশের প্রথম স্বদেশী সুপার টার্বো জেনারেটর ছিল, যা তৈরি করতে পুরো 5 বছর এবং 500 কোটি টাকা খরচ হয়েছিল। আজ এটির উদ্বোধন ছিল, কিন্তু পরিতাপের বিষয় হল গত 15 মিনিট ধরে এই ইঞ্জিন চালু হওয়ার নামই নিচ্ছিল না। প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সাহিল বর্মার ঘাম ছুটছিল, তার দামি স্যুট এখন ঘামে ভিজে গিয়েছিল। তিনি নিজের ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার কমান্ড দিচ্ছিলেন, কিন্তু স্ক্রিনে শুধু এরর ব্লিঙ্ক করছিল। সাহিল নিজের টিমের উপর চিৎকার করে উঠল, তোমরা বুঝতে পারছো না, যদি এটি আগামী 2 মিনিটের মধ্যে চালু না হয় তবে আমাদের কোম্পানির সম্মান ধুলোয় মিশে যাবে। চেক করো, ফুয়েল লাইনে সমস্যা আছে নাকি সার্কিটে। তার টিমের জুনিয়র ইঞ্জিনিয়াররা আতঙ্কে এদিক ওদিক ছুটছিল, কিন্তু মেশিনটি টস থেকে মস হচ্ছিল না। সেই চরম উত্তেজনার মাঝে কেউ খেয়াল করেনি যে নিরাপত্তা বেষ্টনীর একটি ভাঙা জালি দিয়ে 12 বছরের একটি ছেলে ভেতরে ঢুকে পড়েছিল। তার নাম ছিল বীরজু। শরীরে ছেঁড়া ফাটা পুরনো কাপড় যাতে গ্রিজ এবং কালির ছোপ লেগেছিল, আর কাঁধে একটি নোংরা বস্তা যাতে ভাঙাচোরা লোহা লক্কর ভরা ছিল। বীরজু ছিল ময়লা কুড়ানি, কিন্তু তার চোখে আবর্জনার জন্য নয়, বরং মেশিনের জন্য এক অদ্ভুত চমক ছিল। বীরজু ধীরে ধীরে সেই বিশাল ইঞ্জিনের দিকে এগোল। তার কাছে বড় কোনো ডিগ্রি বা কোডিংয়ের জ্ঞান ছিল না, কিন্তু সে মেশিনের স্পন্দন অনুভব করতে পারত। সে নিজের চোখ বন্ধ করল এবং সেই হালকা ফুসফুস শব্দটা শুনল, যা ইঞ্জিনের পেছনের অংশ থেকে আসছিল। সেই শব্দ এতটাই মৃদু ছিল যে শোরগোল এবং ইঞ্জিনিয়ারদের চিৎকারের মাঝে কেউ তা শুনতে পাচ্ছিল না, বীরজু ছাড়া। সে নিজের বস্তা নিচে রাখল এবং ইঞ্জিনের সেই অংশের দিকে এগোল যেখান থেকে শব্দটা আসছিল। সেখানে একটি ছোট ভাল্ভ ছিল যা কম্পিত হচ্ছিল। বীরজু নিজের পকেট থেকে একটি পুরনো মরচে ধরা রেঞ্চ বা পানা বের করল। তার হাত যেমনই সেই ভাল্ভের দিকে এগোল, পেছন থেকে একটি গম্ভীর গর্জন শোনা গেল। এরে ছেলে, ওখানে কি করছিস? এটি সাহিল ভর্মার গলা ছিল। সে দৌড়ে এলো এবং বীরজুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বীরজু টালমাটাল হয়ে নিজের বস্তার ওপর পুড়ে গেল। সাহিলের চোখে রাগ আর ঘৃণা ছিল। সে বীরজুর নোংরা জামাকাপড় এবং তার কালো হাতগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, তুই কি জানিস এটা কি? এটা 500 কোটির ইঞ্জিন, কোনো খেলনা নয়। খবরদার যদি এটাতে হাত দিয়েছিস, তোর পুরো গোষ্ঠীর আয় দিয়েও এর একটা যন্ত্রাংশ কেনা যাবে না। ভিড়ের মাঝে কিছু লোক হেসে উঠল। নিরাপত্তা কর্মীরা বীরজুকে ধরার জন্য দৌড়ে এলো, কিন্তু বীরজু ভয় পেল না। সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো এবং খুব সরলভাবে বলল, সাহেব, ওই মেশিনটা শ্বাস নিতে পারছে না, ওর গলায় হাওয়া আটকে গেছে। যদি ওই নাটটা না কষা হয় তবে এটি কোনো দিনও চলবে না। সাহিলের মুখ রাগে লাল হয়ে গেল। মূর্খ কোথাকার, তুই আমাকে শেখাবি? আমি অক্সফোর্ড থেকে পড়াশুনো করেছি, বের করো একে এখান থেকে। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। নিরাপত্তা কর্মীরা পৌঁছনোর আগেই বীরজু ক্ষিপ্রতার সাথে লাফ দিল। সাহিল তাকে দ্বিতীয়বার আটকানোর আগেই বীরজু তার রেঞ্জটি ওই ঢিলে হয়ে যাওয়া ছোট নাটের উপর বসালো এবং পুরো শক্তি দিয়ে আধ ইঞ্চি ঘুরিয়ে দিল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। সাহিল তাকে মারার জন্য হাত তুলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ মাটিতে কম্পন শুরু হলো। সেই বিশালকায় ইঞ্জিনটি একটি সিংহের মতো গর্জন উঠল। রোটার ঘুরতে শুরু করল এবং মিটারের কাঁটা 0 থেকে সরাসরি উঁচুতে পৌঁছে গেল। ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল। ইঞ্জিনের গর্জনের সাথেই সেখানে উপস্থিত ভিড় তালি বাজাতে শুরু করল। মন্ত্রী এবং বিদেশি অতিথিদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ আগে বাতাসে যে চাপা উত্তেজনা ছিল, ইঞ্জিন চলার সাথে সাথেই তা উধাও হয়ে গেল। সাহিল বর্মা যে এক মুহূর্ত আগে লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল, সে গিরগিটির মতো নিজের রং বদলে ফেলল।
সে দ্রুত নিজের কোটের বোতাম ঠিক করল, মুখে একটি বিজয়ী হাসি ফুটিয়ে তুলল এবং ভিড়ের দিকে হাত নেড়ে এমনভাবে অভিবাদন গ্রহণ করল যেন এই অলৌকিক কাণ্ডটি তাঁরই হাতের কারসাজি। সে মাইক হাতে নিল এবং গম্ভীর গলায় বলল, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, ক্ষমা করবেন, এটি একটি অত্যন্ত জটিল প্রযুক্তিগত সমস্যা ছিল যাকে ন্যানো প্রেশার ফ্ল্যাকচুয়েশন বলে। সাধারণ মানুষের পক্ষে এটি বোঝা সম্ভব নয়, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার দক্ষ টিম কয়েক সেকেন্ডের মধ্যে এটি সমাধান করে ফেলেছে। ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই শ্রেষ্ঠ নিদর্শন এখন আপনাদের সামনে। ভিড় আবার জোরে তালি বাজাতে লাগল। তালির সেই শব্দে কেউ বীরজুর দিকে তাকাল না, যাকে এখন দুজন হৃষ্টপুষ্ট নিরাপত্তা কর্মী পেছন থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। বীরজুর দৃষ্টি তখনও সেই চলন্ত ইঞ্জিনের উপর আটকে ছিল। তার তালি বা পুরস্কারের প্রয়োজন ছিল না, তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেমন কোনো ডাক্তার তার রোগীকে সুস্থ হতে দেখে অনুভব করেন। সে শুধু এই ভেবে খুশি ছিল যে মেশিনটির এখন আর কষ্ট হচ্ছে না। নিরাপত্তা কর্মীরা তাকে মেন গেটের দিকে ধাক্কা দিল। চলবে ভিখারি, তোর সাহস কি করে হলো ভেতরে আসার? সাহেব যদি পুলিশ ডাকতেন তাহলে সারা জীবন জেলে পচে মরতি। একজন গার্ড তার পিঠে জোরে এক চড় মারল। বীরজু টালমাটাল হল এবং তার হাত থেকে তার বস্তাটি ছিটকে গেল। তাতে সামান্য লোহা লক্কর, পুরনো তার আর প্লাস্টিকের বোতল মাটিতে ছড়িয়ে পড়ল। সে নিচু হয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতেই যাচ্ছিল, তখনই একটি গম্ভীর এবং কড়া আওয়াজ ভেসে এলো, থামো। এই আওয়াজ এতটাই প্রভাবশালী ছিল যে নিরাপত্তা কর্মীরা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে গেল। মঞ্চে দাঁড়িয়ে থাকা সাহিল বর্মার মুখের হাসি এক মুহূর্তে গায়েব হয়ে গেল। ভিআইপি সেকশন থেকে উঠে একটি বৃদ্ধ ব্যক্তি তাদের দিকে আসছিলেন। সাদা কুর্তা পায়জামা, চোখে মোটা চশমা এবং হাতে একটি সাধারণ লাঠি। ইনি ছিলেন ইন্দ্রপ্রস্থ পাওয়ারের মালিক শেঠ গিরিধারীলাল। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন তখন পুরো শহর শুনত। শেঠজি সরাসরি সাহিলের কাছে না গিয়ে সেই ময়লা কুড়ানি ছেলেটির কাছে পৌঁছলেন। তিনি নিরাপত্তা কর্মীদের হাতের ইশারায় দূরে সরে যেতে বললেন। সাহিল ঘাবড়ে গিয়ে দৌড়ে তার কাছে এলো। স্যার, আপনি বিচলিত হবেন না, এটি কেবল একটি ভবঘুরে ছেলে, চুরির উদ্দেশ্যে ভেতরে ঢুকে পড়েছিল এবং মেশিনে কারচুপি করছিল। আমি সিকিউরিটিকে বলে দিয়েছি একে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। গিরধারীলাল সাহিলের কথা এমনভাবে এড়িয়ে গেলেন যেন সেখানে কেউ কিছু বলেইনি। তিনি নিজের লাঠি দিয়ে বীরজুর ছড়িয়ে থাকা বস্তার দিকে ইশারা করলেন এবং তারপর সাহিলের চোখের দিকে তাকিয়ে বললেন, চুরি করা ব্যক্তি প্রাণ বাঁচানোর জন্য পালায় সাহিল, মেশিন ঠিক করার জন্য দাঁড়ায় না। আর একজন চিফ ইঞ্জিনিয়ার হয়ে মিথ্যা বলা তোমাকে মানায় না। আমি নিজের চোখে দেখেছি ইঞ্জিন কে স্টার্ট করেছে। সাহিলের পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার গলা শুকিয়ে এলো। স্যার, ওটা তো কেবল একটা কাকতলীয় ঘটনা ছিল। শেঠজি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বীরজুর সামনে সেই ধুলো আর গ্রিজ মাখা ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসলেন। এটি দেখে পুরো স্টাফ অবাক হয়ে গেল। কোটি কোটি টাকার মালিক এক ময়লা কুড়ানি ছেলের সামনে বসে আছেন। গিরধারীলাল পরম মমতায় জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কি করে বুঝলে যে ওই নাটটিই ঢিলে ছিল? ওখানে তো কম্পিউটারও ফেল করে গিয়েছিল। তুমি তো পড়াশুনো জানো বলে মনে হয় না। বীরজু নিজের নোংরা শার্ট দিয়ে নাক মুছল এবং খুব সরলভাবে বলল, বাবুজি, আমি পড়তে জানি না, কিন্তু আমার মা যখন উনুনে ফুঁ দেয় এবং যদি কাঠ ভিজে থাকে তবে আগুন জ্বলে না, শুধু ধোঁয়া দেয়। এই বড় ইঞ্জিনটাও তাই করছিল। হাওয়া ভেতরে যাচ্ছিল কিন্তু বাইরে বেরোতে পারছিল না। ও কাঁপছিল যেন ওর দম আটকে আসছে। আমি শুধু ওর গলার নলিটা ঢিলে করে দিয়েছি যাতে ও শ্বাস নিতে পারে। শেঠ গিরধারীলালের মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। তিনি বীরজুর নোংরা এবং গ্রিজ মাখা কাঁধে হাত রাখলেন এবং উঠে দাঁড়িয়ে সাহিলের দিকে তাকালেন। তার চোখে এখন মমতা নয়, বরং আগুনের মতো দীপ্তি ছিল। শুনলে তো সাহিল? শেঠজির গলা শান্ত ছিল, কিন্তু তাতে পাহাড়ের মতো গাম্ভীর্য ছিল। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের মোটা মোটা বই পড়েছ, কিন্তু এই বাচ্চাটি প্রয়োজনের বই পড়েছে। তুমি মেশিনকে শুধু লোহার কাঠামো মনে করেছ, আর ও একে একটি জীবন্ত প্রাণীর মতো অনুভব করেছে। এটাই হলো একজন চাকর আর একজন মালিকের চিন্তাধারার মধ্যে পার্থক্য। সাহিলের মুখ অপমানে কালো হয়ে গেল। মিডিয়ার ক্যামেরাগুলো এখন তার বদলে সেই ছেঁড়া জামা পরা ছেলেটির ওপর জুম করছিল। নিজের এই অপমান সে সহ্য করতে পারল না। সে দাঁত কিড়মিড় করে বলল, স্যার, আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন। এটি কেবল একটি তুক্কা, কাকতলীয় সাফল্য।
একজন অশিক্ষিত কাবাড়িওয়ালা যে না ওমের সূত্র জানে না জানে থার্মোডাইনামিক্স, সে আমার টিমের অংশ হতে পারে না। এটি ইন্দ্রপ্রস্থ পাওয়ার, কোনো অনাথ আশ্রম নয়। শেঠজি সাহিলকে হাতের ইশারায় চুপ করালেন এবং নিজের পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করে বীরজুর হাতের তালুতে রাখলেন। তারপর তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে এই বীরজু এই প্লান্টের স্পেশাল ট্রেনই হবে। এর সমস্ত খরচ, পড়াশুনো এবং থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে। ভিড় অবাক হয়ে গেল। এক ময়লা কুড়ানি ছেলে এখন দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টে কাজ করবে। কিন্তু বীরজু খুশি হওয়ার বদলে ঘাবড়ে গেল। সে সেই সোনার মুদ্রাটি আবার শেঠজির দিকে বাড়িয়ে দিল এবং নিজের বস্তাটি শক্ত করে ধরে পেছাতে থাকল। তার গলা কাঁপছিল। না না মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমার চাকরির দরকার নেই। শেঠজি অবাক হলেন। কেন বেটা? এখানে তুমি ঘর পাবে, ভালো খাবার পাবে, সম্মান পাবে, তুমি মানা করছো কেন? বীরজুর চোখে জল চলে এলো। সে নিচু স্বরে বলল, বাবুজি, আমি যদি এখানে চাকরি করতে শুরু করি তবে আমার মায়ের কি হবে? মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। প্রতিদিন বিকেলে আমি এই কাবার বিক্রি করে যে 150 টাকা পাই তা দিয়েই মায়ের ওষুধ আর দুবেলার রুটি আসে। আমি যদি এখানে আটকে যাই তবে আজ রাতে মা না খেয়ে ঘুমোবে। আমাকে যেতে দিন, আমাকে প্লাস্টিকের বোতল কুড়োতে হবে। এটি শুনে সেখানে উপস্থিত অনেক মানুষের মন গলে গেল। যেখানে কোটি কোটি টাকার কথা হচ্ছিল সেখানে সেই বাচ্চাটি শুধু তার মায়ের দুবেলার রুটির চিন্তায় মগ্ন ছিল। সাহিল মুখ ভেঙচিয়ে বলল, দেখলেন স্যার, ওর চিন্তাধারানাই হলো নোংরা আবর্জনার মতো। ও অফিসার হওয়ার যোগ্য নয়। তক্ষুনি শেঠ গিরধারীলাল বীরজুর মাথায় হাত বুলিয়ে আবেগ ঘন হয়ে বললেন, বীরজু, আজ থেকে তোমার মায়ের ওষুধ আর রুটির দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, আজ রাতে তোমার মা না খেয়ে ঘুমোবে না। কিন্তু বদলে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। তুমি তোমার এই শিল্পকে, এই প্রতিভাকে মরতে দেবে না। তুমি শিখবে, পড়বে এবং একদিন বিশ্বের বড় ইঞ্জিনিয়ার হবে। রাজি? বীরজু শেঠজির চোখের দিকে তাকালো। সে সেখানে দয়া নয়, ভরসা দেখতে পেল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। সাহিল বার্মা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছিল। তার মনে হচ্ছিল একজন নোংরা ব্যক্তি তার সাম্রাজ্যে থাবা বসাচ্ছে। সে মনে মনে শপথ নিল, বুড়োটা পাগল হয়ে গেছে, কিন্তু আমি এই কাবাড়িওয়ালাকে ইঞ্জিনিয়ার তো দূরের কথা, পিয়নও হতে দেব না। একে আমি এমন লাথি মারব যে ও আবার সেই আস্তাকুড়েই গিয়ে পড়বে যেখান থেকে ও এসেছে। বীরজুকে কোম্পানির হোস্টেলে নিয়ে যাওয়া হলো, কিন্তু সে জানত না যে মেশিন ঠিক করা সহজ, কিন্তু মানুষের ঘৃণা সামলানো খুব কঠিন। তার আসল পরীক্ষা এবার শুরু হতে যাচ্ছিল। 6 মাস কেটে গিয়েছিল। বীরজুর জীবন পুরোপুরি বদলে গিয়েছিল, কিন্তু সমস্যা কমার বদলে আরও বেড়ে গিয়েছিল। ছেঁড়া জামাকাপড়ের বদলে এখন তার শরীরে কোম্পানির নীল ইউনিফর্ম, আর কাবারের বস্তার বদলে পিঠে বইয়ের ভারী ব্যাগ। কিন্তু ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের এই ঝকঝকে দুনিয়া বীরজুর কাছে কোনো জেলের চেয়েও কম ছিল না। সমস্যা মেশিনগুলো ছিল না, সমস্যা ছিল ভাষা। বীরজু মেশিনের ভাষা বুঝত, কিন্তু বইয়ে লেখা ইংরেজি তার মাথার ওপর দিয়ে চলে যেত। ক্লাসরুমে যখন প্রফেসররা কঠিন ডায়াগ্রাম আঁকতেন এবং ইংরেজিতে লেকচার দিতেন, বীরজু তখন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। বাকি ট্রেনি ইঞ্জিনিয়াররা, যারা বড় বড় কলেজ থেকে এসেছিল, তারা তাকে অশিক্ষিত মেকানিক বলে খ্যাপাত। সাহিল বার্মা বীরজুর জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। সে ইচ্ছেকৃতভাবে বীরজুকে সবার সামনে ইংরেজিতে প্রশ্ন করত, এবং যখন বীরজু উত্তর দিতে না পারত তখন পুরো ক্লাস অট্টহাসিতে ফেটে পড়ত। সাহেল প্রায়ই বলতো, আবর্জনার স্তূপ থেকে হিরে বেরোয় না, শুধু দুর্গন্ধ আসে। বীরজু চুপচাপ সব সহ্য করে নিত, কারণ তার শেঠজির দেওয়া কথা আর মায়ের মুখ মনে থাকত। একদিন সাহিল বীরজুকে কোম্পানি থেকে বের করার পাকা ব্যবস্থা করে ফেলল। প্ল্যান্টের একটি খুব দামি ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, যা জার্মানি থেকে আনানো হয়েছিল, তা শর্ট সার্কিটের কারণে পুড়ে গিয়েছিল। কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিল। নতুনটা আনতে মাসখানেক সময় লাগত, আর কোটি কোটি টাকার লোকসান হতো। সাহিল বীরজুকে সবার সামনে ক্যান্টিনে নিয়ে গেল এবং সেই পুড়ে যাওয়া কালো হয়ে যাওয়া সার্কিট বোর্ডটি তার সামনে আছাড় মেরে রাখল। কি মিস্টার জিনিয়াস? সাহিল বিদ্রুপ করে বলল, তুমি তো না পড়েই মেশিন ঠিক করে দাও। এই নাও, যদি কাল সকালের মধ্যে তুমি এটা চালু করে দাও তাহলে আমি মেনে নেব যে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য, আর যদি না পারো তবে নিজের পাত্তাড়ি গুটিয়ে চিরকালের জন্য এখান থেকে বিদায় হবে। চ্যালেঞ্জ কবুল? সেখানে উপস্থিত সবাই জানত যে এটি অসম্ভব।
সেই বোর্ডটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছিল, কিন্তু বীরজু সেই পোড়া বোর্ডটি তুলে নিল, সেটি শুকল এবং ধীরে ধীরে বলল, কবুল সাহেব। সাহিল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল, এই ভেবে যে কাল সকালের মধ্যেই বীরজুর বিদায় নিশ্চিত। রাত গভীর হয়েছিল। হোস্টেলের ঘরে বীরজু একা ছিল। তার কাছে না ছিল জার্মানির স্পেয়ার পার্টস, না ছিল হাইটেক যন্ত্রপাতি। সে নিজের সেই পুরনো কাবারের খলেটি খুলল, যা সে এখনও লুকিয়ে রেখেছিল। তাতে ছিল পুরনো রেডিও ট্রানজিস্টর, ভাঙা খেলনার মোটর আর তামার তার। বীরজু জানত যে সে ওই বোর্ডটি পুঁথিগত উপায় ঠিক করতে পারবে না, তাকে তার কবাডিওয়ালার বুদ্ধি কাজে লাগাতে হবে। সারা রাত তার টেবিলের ওপর সোল্ডারিং আয়রনের ধোঁয়া উঠতে থাকল। তার চোখে ঘুম ছিল না, শুধু জেদ ছিল। সে পুড়ে যাওয়া পথগুলোকে তামার তার দিয়ে বাইপাস করল। বিদেশি ট্রানজিস্টরের জায়গায় পুরনো রেডিওর ক্যাপাসিটর বসালো। সেই সার্কিটটি এখন কোনো সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয়, বরং তারের একটি কুৎসিত জাল মনে হচ্ছিল। সকাল হল। সাহিল বর্মা তার চামচা ইঞ্জিনিয়ারদের নিয়ে ল্যাবে ঢুকলেন। তিনি দেখলেন বীরজু টেবিলের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে, আর সেই কুৎসিত সার্কিট বোর্ডটি সামনে রাখা আছে। সাহিল জোরে তালি বাজালেন। ওঠো কবাডি, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আগেই বলেছিলাম, এটা রকেট সায়েন্স, ময়লা কুড়োনো নয়। বীরজু ধরফরিয়ে উঠে বসল। তার চোখ লাল হয়েছিল। সে কোনো কথা না বলে সেই অদ্ভুত দেখতে বোর্ডটি মেইন মেশিনের সাথে কানেক্ট করে দিল। সাহিল হাসল। এটা কি পাখির বাসা বানিয়েছ? এটা মেশিনকে ব্লাস্ট করে দেবে পাগল। সে সুইচ বন্ধ করার জন্য এগোতেই বীরজু পাওয়ার বাটন টিপে দিল। বীরজু বোতাম টেপার সাথে সাথেই ল্যাবে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। সাহিলের মুখে একটি কুটিল হাসি ছিল। সে সেই কুৎসিত সার্কিটটি ফেটে যাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু তখনই বিপ 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 মেশিনের প্যানেলে থাকা লাল আলোগুলো হঠাৎ সবুজ হয়ে গেল। স্ক্রিনের ডেটা দ্রুত দৌড়াতে শুরু করল। সেই মৃত মেশিনটি, যা জার্মানির ইঞ্জিনিয়াররাও অনলাইনে ঠিক করতে পারেননি, বীরজুর আবর্জনার টুকরো আর পুরনো তারের জালে প্রাণ ফিরে পেয়েছিল। সাহিল ঝাঁপিয়ে পড়ে মনিটর দেখল। ভোল্টেজ একদম স্থির ছিল, তাপমাত্রা স্বাভাবিক ছিল। মেশিনটি আগের চেয়েও মসৃণভাবে চলছিল। সেখানে উপস্থিত জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ছাত্রদের মুখ হাঁ হয়ে গেল। সাহিল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে উঠল, এটি অসম্ভব, এই রিডিং ভুল, তুমি নিশ্চয়ই সেন্সারের সাথে কারচুপি করেছ। বীরজু শান্তভাবে উত্তর দিল, সাহেব, বিদ্যুৎ জার্মানির ভাষা জানে না, সৌন্দর্যও দেখে না, ও শুধু প্রবাহিত হওয়ার রাস্তা খোঁজে। আপনি যে রাস্তা তৈরি করেছিলেন তা নাজুক ছিল। আমি যে রাস্তা তৈরি করেছি তা তামার, আর তামা কখনো ধোঁকা দেয় না। সাহিলের মুখে কোনো কথা ছিল না। তার হার, তাও আবার একজন অশিক্ষিত ময়লাকুড়ানির কাছে, এটি তার অহংকারের চপেটাঘাতের মতো লাগল। সে দাঁত কিরমির করে বীরজুকে দেখল এবং পা দাপিয়ে ল্যাব থেকে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় তার চোখে যে ঘৃণা ছিল, তা বলে দিচ্ছিল যে এই খেলা এখনও শেষ হয়নি। সেই রাতে সাহিল নিজের কেবিনে বসে মদ্যপান করছিল। তার মাথা বিষধর সাপের মতো ফনা তুলে বসেছিল। সে বুঝে গিয়েছিল যে প্রযুক্তিগত চ্যালেঞ্জে বীরজুকে হারানো কঠিন, কারণ ওই ছেলেটির কাছে পুঁথিগত বিদ্যা না থাকলেও এক ঈশ্বর প্রদত্ত প্রতিভা রয়েছে। লোহাকে লোহা দিয়ে কাটা যায় না। সাহিল বিড়বিড় করে নিজেকে বলল, একে কাটতে গেলে মোর্চের প্রয়োজন, আর বীরজুর জীবনে সেই মোর্চে হল তার অশিক্ষা। পরের সপ্তাহে প্ল্যান্টে বার্ষিক নিরাপত্তা পরিদর্শন হওয়ার কথা ছিল। এটি কোম্পানির জন্য খুব বড় দিন। সাহিল এক ভয়ানক পরিকল্পনা করল। সে পরের দিন বীরজুকে নিজের অফিসে ডাকল। এবার সাহিলের মুখে রাগ নয়, বরং একটি মিষ্টি কিন্তু মেকি হাসি ছিল। বীরজু, সাহিল খুব ভালোবেসে বলল, তুমি কাল কামাল করে দিয়েছ। আমি শেঠজিকে তোমার প্রশংসা পাঠিয়েছি। আমার মনে হয় তোমাকে চিনতে আমি ভুল করেছি। বীরজু যে সবসময় সরলতা পছন্দ করত, সে সাহিলের চাল বুঝতে পারল না। তার মনে হলো হয়তো সাহেবের মন বদলে গেছে। সে হাত জোর করে বলল, ধন্যবাদ সাহেব। সাহিল টেবিল থেকে একটি ফাইল তুলল এবং বীরজুর হাতে ধরিয়ে দিল। দেখো বীরজু, এখন তুমি শুধু ট্রেনই নও, বরং আমাদের টিমের অংশ। কাল অডিট আছে এবং আমাদের সেক্টর 4-এর কুলিং চেম্বার পরিষ্কার করতে হবে। সেখানে একটি বড় লাল ভালভ আছে, সেটি খুলে ভেতরের চাপ কমাতে হয়। বাকি ইঞ্জিনিয়াররা ব্যস্ত আছে। তুমি কি এই কাজটা করে দেবে? বীরজু তক্ষুনি মাথা নাড়ল, জি সাহেব, আমি এখনই যাচ্ছি। বীরজু বেরিয়ে যেতেই সাহিল অট্টহাসিতে ফেটে পড়ল। যাও বেটা যাও, তুমি মেশিন চালাতে জানো, কিন্তু পড়তে জানো না। আসলে সেক্টর 4-এর সেই বড় কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে একটি বড় সতর্কবার্তা লেখা ছিল, ডেঞ্জার, ডু নট ওপেন ভালভ উইদাউট শাটিং ডাউন পাওয়ার,
ফেটাল স্টিম রিলিজ, বিপদ, পাওয়ার বন্ধ না করে ভালভ খুলবেন না, প্রাণঘাতী বাষ্প বেরোবে। সাহিল জানত যে বীরজু ওই বোর্ডটি পড়তে পারবে না, এবং যেমনই সে ভালভ ঘোরাবে শত শত ডিগ্রি গরম বাষ্পের ফোয়ারা সরাসরি তার মুখের ওপর আসবে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যার ষড়যন্ত্র। বীরজু খুশি মনে নিজের পুরনো রেঞ্জ আর স্ক্রুড্রাইভার নিয়ে সেক্টর 4-এর দিকে এগোল। সে জানত যে সেই নিজের মৃত্যুর দরজায় কড়া নাড়তে যাচ্ছে। সে সেই বিশাল ট্যাঙ্কের সামনে পৌঁছল। সেখানে লাল রঙের বড় একটি সতর্কবাণী বোর্ড লাগানো ছিল, যাতে একটা মাথার খুলি আর হাড়ের চিহ্ন আঁকা ছিল। বীরজু থামল। সে সেই চিহ্নটি দেখে কিছুটা থমকে গেল, কিন্তু তারপর তার সাহিল সাহেবের মিষ্টি কথাগুলো মনে পড়ল। তুমি টিমের অংশ। তার মনে হলো হয়তো এই চিহ্নটি কেবল ভয় দেখানোর জন্য। সে নিজের বড় রেঞ্জটি বের করল এবং সেই ভালভের ওপর বসালো। বীরজুর হাত ভালভের ওপর ছিল এবং সে সেটি ঘোরাতেই যাচ্ছিল যে হঠাৎ সে থেমে গেল। তার কবাডিওয়ালার বুদ্ধি আর মেশিনের সাথে কাটানো দীর্ঘ অভিজ্ঞতা তাকে একটি সতর্কবার্তা দিল। সে অনুভব করল যে লোহার পাইপটি সাধারণের চেয়েও অনেক বেশি গরম ছিল এবং তার ভেতরে এক ভয়ানক কম্পন হচ্ছিল, যেন কোনো খাঁচাবন্দি জানোয়ার বের হওয়ার জন্য ছটফট করছে। বীরজু নিজের কান পাইপের সাথে ঠেকাল। ভেতরে টকবক করতে থাকা বাষ্পের আওয়াজ কোনো ঝড়ের মতো শোনাচ্ছিল। সে বিড়বিড় করে বলল, সাহিল সাহেব বলেছিলেন এটি খুলে দিতে, কিন্তু এই মেশিনটি চিৎকার করে বলছে, আমাকে খুলো না, আমি তোমাকে জ্বালিয়ে দেব। সে সামনে থাকা সতর্কবাণী বোর্ডটি দেখল। সে ইংরেজি পড়তে পারত না, কিন্তু তাতে আঁকা মাথার খুলি আর হাড়ের চিহ্ন সে চিনত। ময়লার গুদামে এই চিহ্ন বিষ বা মৃত্যুর বোতলে থাকত। বীরজুর সামনে দুটো পথ ছিল, সাহিল সাহেবের হুকুম মানা অথবা মেশিনের সতর্কবার্তা। সে এক মুহূর্ত ভাবল এবং তারপর নিজের হৃদয়ের কথা শুনল। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু মেশিন মিথ্যে বলে না। সে ভালভ থেকে রিঞ্চটি সরিয়ে নিল। এর বদলে সে পাইপের পেছন দিয়ে যাওয়া মোটা কালো তারটির দিকে নজর দিল। সে বুঝতে পারল এটাই এই সিস্টেমের প্রাণ, অর্থাৎ বিদ্যুতের তার। সে ক্ষিপ্রতার সাথে দেওয়ালে উঠে মেইন সার্কিট ব্রেকারটি খুঁজে বের করল এবং পুরো শক্তি দিয়ে লিভারটি নিচে নামিয়ে দিল। খাটাক এক জোরালো শব্দ হল এবং সেক্টর 4-এর মেশিনগুলো শান্ত হয়ে গেল। টারবাইনের গর্জন থেমে গেল। এবার বীরজু নিশ্চিন্তে ফিরে এসে সেই লাল ভালভটি ঘোরাল। ফিস করে একটি হালকা শব্দের সাথে বাষ্প নিরাপদে বাইরে বেরিয়ে গেল। কোনো বিস্ফোরণ হল না, কেউ পুড়লও না। তখনই মূল দরজা খুলল। সাহিল বর্মা, শেঠ গিরিধারী লাল এবং বিদেশি অতিথিরা টিমের সাথে সেখানে প্রবেশ করলেন। সাহিলের মুখে একটি আতঙ্কের নাটক ছিল। সে আশা করছিল যে সে বীরজুর লাশ বা অন্তত তার পুড়ে যাওয়া শরীর দেখবে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার হোঁশ উড়ে গেল। বীরজু বেঁচে ছিল এবং শান্তভাবে হাতে কাপড় নিয়ে ভালভ পরিষ্কার করছিল। সাহিল আতঙ্কে আর রাগে চিৎকার করে উঠল, এ কি করলি তুমি বেকুব? তুমি মেইন পাওয়ার কেন কাটলি? তুমি প্ল্যান্ট বন্ধ করে দিলে। অডিট টিমের সামনে আমাদের নাক কাটালে? সে দৌড়ে বীরজুর কাছে গেল এবং তাকে ধাক্কা দিল। আমি তোমাকে ভালভ খুলতে বলেছিলাম, পাওয়ার কাটতে নয়। তুমি জানো 1 মিনিট প্ল্যান্ট বন্ধ থাকলে কত লোকসান হয়? শেঠ গিরধারী লাল এবং জার্মান অডিটর মিস্টার স্টিভও সেখানে চলে এলেন। মিস্টার স্টিভ বীরজুকে এবং তারপর সেই ভালভটিকে দেখলেন। বীরজু মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন সাহেব, কিন্তু পাইপ খুব গরম ছিল। যদি আমি চলন্ত মেশিনে ভালভ খুলতাম তবে সেটি ফেটে যেত। মেশিনটি কাঁদছিল সাহেব, তাই আগে আমি ওর রগ টিপে ধরলাম, পাওয়ার কাটলাম যাতে ও শান্ত হয়ে যায়। সাহিল চেঁচালো, বাজে কথা বন্ধ করো স্যার। ও অশিক্ষিত, ও কিছু জানে না। ও ভয়ের চোটে প্রোডাকশন থামিয়ে দিয়েছে। একেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। তখনই মিস্টার স্টিভ নিজের হাত তুললেন। 1 মিনিট। স্টিভ নিজের পকেট থেকে একটি লেজার থার্মোমিটার বের করলেন এবং পাইপের তাপমাত্রা পরীক্ষা করলেন। তারপর সেই লাল ভালভের ওপর লেখা সতর্কবাণীটি পড়লেন। তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সাহিলের দিকে ফিরলেন। মিস্টার বার্মা, স্টিভের গলা অত্যন্ত কঠোর ছিল, আপনি কি চিফ ইঞ্জিনিয়ার? সাহিল তোতলাতে তোতলাতে বলল, জি স্যার। স্টিভ সতর্কবার্তা বোর্ডের দিকে ইশারা করলেন। তবে কি আপনি জানেন না যে হাই প্রেশার স্টিম ভালভ পাওয়ার না খুলে খোলা একটি আত্মঘাতী মিশন? যদি এই ছেলেটি পাওয়ার না কাটত তবে এতক্ষণে এখানে ওর লাশ পড়ে থাকত এবং এই পুরো সেক্টরটি উড়ে যেত। পুরো ঘরের নিস্তব্ধতা ছেয়ে গেল। শেঠ গিরধারী লালের চোখে আগুন ফুটে উঠল। তিনি সাহিলের দিকে তাকালেন, যে এখন ঘামে ভিজে নিয়ে গিয়েছিল। স্টিভ বীরজুর কাঁধে হাত রাখলেন এবং ভাঙা ভাঙা হিন্দিতে বললেন, তুমি শুধু নিজের প্রাণ বাঁচাওনি, তুমি এই পুরো প্ল্যান্টটিকে বাঁচিয়ে দিয়েছ। তুমি জিনিয়াস খোকা। সাহিল এখন ফেসে গিয়েছিল। তার নিজের ষড়যন্ত্রই এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। শেঠজি ধীরে ধীরে সাহিলের দিকে এগোল। শেঠ গিরধারী লালের হাত বাতাসে দুলল এবং এক জোরালো চর সাহিল বর্মার গালে পড়ল। ঠাস!
সেই আওয়াজ পুরো প্ল্যান্টে প্রতিধ্বনিত হল। সাহিল নিজের গাল ডলতে ডলতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। শেঠজির মুখ রাগে থমথম করছিল। তিনি আঙুল উঁচু করে সাহিলের দিকে ইশারা করে বললেন, লজ্জা হওয়া উচিত তোমার সাহিল। একজন অশিক্ষিত বাচ্চাকে নিচু দেখানোর জন্য তুমি এতটাই নিচে নামলে যে তার প্রাণ নেওয়ার চেষ্টা করলে। এটি অবহেলে ছিল না, এটি একটি হত্যার ষড়যন্ত্র ছিল। সাহিল কাকুতি মিনতি করার চেষ্টা করল। স্যার, আমার ওটা উদ্দেশ্য ছিল না, আমি তো কেবল। খামোশ! শেঠজির গর্জনে সাহিল চুপ হয়ে গেল। তোমার ডিগ্রিগুলো নিছক কাগজের টুকরো সাহিল, কারণ তোমার কাছে সেই একটা জিনিস নেই যা এই কাবাডিওয়ালা ছেলেটির কাছে আছে, বিবেক এবং সততা। তুমি মেশিনকে শুধু টাকা উপার্জনের মাধ্যম মনে করেছ, কিন্তু বিলজু ওদের নিজের বন্ধু মনে করেছে। আর আজ সেই মেশিনই তোমাকে সত্যের আয়না দেখিয়ে দিল। শেঠজি নিরাপত্তা কর্মীদের ইশারা করলেন। সেই একই নিরাপত্তা কর্মী যারা একসময় বীরজুকে টেনে হিচড়ে বাইরে বের করে দিচ্ছিল, আজ তারা সাহিল বর্মার হাত ধরল এবং তাকে ধাক্কা মারতে মারতে গেটের দিকে নিয়ে যেতে লাগল। সাহিল চিৎকার করতে থাকল, নিজের ডিগ্রির দোহাই দিতে থাকল, কিন্তু আজ তার কথা শোনার কেউ ছিল না। নিয়তি তার খেলা পূর্ণ করে দিয়েছিল। যাকে আবর্জনা মনে করে ফেলে দেওয়া হয়েছিল সে আজ হিরে হয়ে জলজল করছিল, আর যে নিজেকে বাদশা মনে করত সে আজ নিজের চোখেই নিচে নেমে গিয়েছিল। সাহিল চলে যাওয়ার পর মিস্টার স্টিভ বীরজুর হাত ধরলেন এবং নিজের পকেট থেকে একটি কলম বের করে তাকে দিলেন। এই কলমটি আমার বাবার, যিনি জার্মানির শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ছিলেন। আজ থেকে এটি তোমার। তুমি একজন জন্মগত ইঞ্জিনিয়ার। শেঠ গিরধারীলাল বীরজুর কাঁধে হাত রাখলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে সাহিল বর্মার জায়গা খালি আছে। যদিও বীরজুর কাছে এখন ডিগ্রি নেই, তবুও আমি ওকে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস নিযুক্ত করছি। ওর টিমে অনেক উচ্চশিক্ষিত মানুষ থাকবে যারা ওর হয়ে লিখবে, কিন্তু মাথা শুধু বীরজুরই চলবে। পুরো ঘরে করতালির আওয়াজ গমগম করে উঠল। বীরজুর চোখ দিয়ে জল পড়তে শুরু করল। সে শেঠজির পা ছুঁয়ে প্রণাম করল, কিন্তু শেঠজি তাকে জড়িয়ে ধরলেন। কিছু চাও বীরজু, শেঠজি বললেন, আজ তুমি যা চাইবে তাই পাবে। বীরজু চোখের জল মুছে খুব বিনম্রতার সাথে বলল, মালিক, আমার বড় পদের দরকার নেই, শুধু একটা মিনতি আছে। আমার মতো হাজার হাজার বাচ্চা আছে যাদের হাতে দক্ষতা আছে, কিন্তু তারা বই পড়তে পারে না। আপনি কি এই ফ্যাক্টরির পিছনে একটি ছোট স্কুল খুলতে পারেন, যেখানে মেশিন শেখানো হবে কিন্তু মুখস্থ করানো হবে না, যেখানে আবর্জনা থেকে নতুন কিছু আবিষ্কার করা শেখানো হবে? শেঠজির চোখ ভিজে এলো। তিনি বীরজুর মাথায় হাত বুলিয়ে বললেন, শুধু স্কুল নয় বেটা, আমরা পুরো বীরজু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং তৈরি করব। 5 বছর পর ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের পাশে একটি বিশাল অট্টালিকা দাঁড়িয়েছিল। তার গেটে লেখা ছিল বীরজু ইনস্টিটিউট। ভেতরে একটি পরিষ্কার ক্লাসরুমে বীরজু দাঁড়িয়েছিল। এখন সে স্যুট বুট পরা, কিন্তু তার হাতে আজও সেই পুরনো রেঞ্জটি ছিল। তার সামনে শত শত বাচ্চা বসেছিল, কেউ গরিব, কেউ বড়লোক, কিন্তু সবার চোখে সেই একই চমক যা একসময় বীরজুর চোখে ছিল। বীরজু হেসে বলল, বন্ধুরা, দুনিয়া তোমাকে বলবে যে তোমার কাছে ডিগ্রি না থাকলে তুমি শূন্য, কিন্তু মনে রেখো, একটি ছোট পেরেকও যদি সঠিক জায়গায় লাগানো থাকে তবে সেটি বড় থেকে বড় জাহাজকে ডোবার হাত থেকে বাঁচাতে পারে। নিজের মূল্য চেনো, কারণ আবর্জনা বলে কিছু হয় না, কেবল সেই জিনিসটাই আবর্জনা যা সঠিক জায়গায় রাখা হয়নি। বাইরে সেই বিশালকার ইঞ্জিনটি নিজের পুরো শক্তিতে গর্জন করছিল, যেন বীরজুর কথায় সায় দিচ্ছিল। আবর্জনার স্তূপ থেকে উঠে আসা সেই ছেলেটি এখন হাজার হাজার স্বপ্নকে ডানা দিচ্ছিল। সত্যিই বলা হয়েছে, প্রতিভা কোনো ডিগ্রির মুখাপেক্ষী হয় না।